হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা দেখো 17 নম্বর স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এরকম একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে দিও। তাহলে চলো 17 নম্বর স্কুলটি সলভ করে নিই। দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য তার মানে হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে 0.85। এরপরে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। নেক্সট, প্রদত্ত কোন অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হয় না? আমরা যদি এম দেখি, এম যে অ্যালফাবেটটা রয়েছে সেটা যদি আমরা পাশাপাশি উল্টে দিই সেখানেও কিন্তু একই রকম থাকে, তার কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। কিন্তু এন এর ক্ষেত্রে দেখবে এনটা এরকম হয়ে যায়, তাই না, উল্টে যায়। এল এর ক্ষেত্রে এলটা এরকম হয়ে যায়, এবং জেড এর ক্ষেত্রে যদি দেখি তাহলে জেড এর ক্ষেত্রে কিন্তু মানে এরকম ভাবে কিন্তু হয়ে যায়, উল্টো হয়ে যায়, তাই না। তাহলে এক্ষেত্রে সবগুলোর পার্শ্ব পরিবর্তন হয়, এম এর কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, অপশন বি। পরিবেশ বান্ধব শক্তি হলো এগুলোর মধ্যে দেখো বায়ু শক্তি, এটা পরিবেশ বান্ধব শক্তি। ধাতব পদার্থ তড়িতের কিন্তু সুপরিবাহী হয়। শূন্যস্থান পূরণ করো 2-1। বস্তু ও সূচিছিদ্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়ালে উৎপন্ন প্রতিকৃতি কেমন হয়? এখানে কিন্তু প্রতিকৃতি যত দূরে যাওয়া যায় তত কিন্তু ছোট হবে। চুম্বকের বিষম মেরু মানে আলাদা মেরু, উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু, সেটা কি হয়? পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এখানে তোমরা আকর্ষণ কথাটি বসাবে। বৈদ্যুতিক ঘণ্টাতে কি ব্যবহার করা হয়? এখানে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তাহলে এখানে তোমরা তড়িৎ চুম্বক কথাটি লিখবে। 3-1, এটিএম এর পুরো নাম লেখো। আনসার হবে অটোমেটেড টেলার মেশিন। 2 নম্বর প্রশ্ন, এলইডি তে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডি বাল্বের মধ্যে আমরা তড়িৎ পাঠাই, নিয়ে আমরা আলো পাই, তাহলে এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন, অভিসারী রশ্মিগুচ্ছ অঙ্কন করে দেখাও। 3 ধরনের আলোক রশ্মি গুচ্ছই তোমরা দেখে রাখবে। সমান্তরাল মানে দেখো এক্ষেত্রে কখনো মিলিত হয় না, একে অপরের সমান্তরাল রশ্মিগুচ্ছ। অভিসারী যেটা আমাদের এখন প্রশ্ন করেছে, যে অভিসারী মানে এই ছবিটা আঁকতে হবে। দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো আলোক রশ্মি কি হচ্ছে, যখন সামনের দিকে এগিয়ে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে চাইছে, মিলিত হয় বা মিলিত হতে চায়, তাহলে তাদের আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। সংজ্ঞাটা একটু দেখে নিও। সংজ্ঞাটা এখানে জিজ্ঞাসা করেনি, তুমি চাইলে লিখতেও পারো, কিন্তু চিত্রটা তোমাকে অবশ্যই দেখাতে হবে। 2 ধরনের আলোক রশ্মি তোমরা দেখলে, এখানে আরো এক ধরনের আলোক রশ্মি রয়েছে, সেটা হচ্ছে অপসারী। অপসারী মানে পরস্পর থেকে কিন্তু দূরে সরে যাবে। টর্চের ক্ষেত্রে আলোটা যেমন দূরে সরে যায়, সেরকম হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। 3 ধরনের আলোক রশ্মি একটু তোমরা দেখে নিও। এরপরে 4-এর প্রথম প্রশ্ন, পাখি আকাশে উড়লে তার ছায়া মাটিতে পড়ে না কেন? এখানে সূর্য বিস্তৃত আলোক উৎস, পাখি ক্ষুদ্রতর অস্বচ্ছ বস্তু, এবং পৃথিবী পৃষ্ঠ এখানে পর্দা হিসাবে কাজ করে। পাখি খুব নিচু দিয়ে গেলে যে শঙ্কু আকৃতির প্রচ্ছায়ার সৃষ্টি হয় তা মাটি স্পর্শ করে, ফলে ছায়ার সৃষ্টি হয়। কিন্তু খুব উঁচু দিয়ে উড়ে গেলে প্রচ্ছায়া শঙ্কু উপরেই মিলিত হয়ে যায় এবং ছায়ার গাঢ়ত্ব অনেক কমে যায়, ফলে আলো ও ছায়ার কোনো পার্থক্য আর বোঝা যায় না, অর্থাৎ ছায়া দেখা যায় না। তাহলে এখানে এই আনসারটি তোমরা লিখবে, এবং তার সঙ্গে চাইলে রায়মার্টিনের পেজ নাম্বার 41-এ এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা চাইলে অঙ্কন করে দিতে পারো। নেক্সট কোশ্চেনে যাব। একটি অপ্রচলিত শক্তি তোমরা লিখবে সৌরশক্তি, আর জীবাশ্ম জ্বালানির উদাহরণ লিখবে কয়লা। লাইফ সায়েন্সের পার্টটা সলভ করব। দেখো লাইফ সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে, রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি কি? সেটি দেখো কচুরিপানা। নেক্সট, আমের ফলত্বকের যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে আমের মধ্যে আমরা মধ্যত্বক যেটা, সেটা আমরা খাই, অপশন সি। অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজন হয় অর্ধবেদ্য পর্দা। 2-1, শূন্যস্থান পূরণ করো। অপরাজিতা এটা কি ধরনের ফুল? এটা দেখো অপরাজিতাটা কিন্তু সম্পূর্ণ এবং তার সঙ্গে অসমাঙ্গ ফুল, তাহলে সম্পূর্ণ এই কথাটা লিখতে পারো। তাছাড়া এখানে তুমি যেটা লিখতে পারবে সেটা হচ্ছে অসমাঙ্গ ফুল। আর যদি মনে করো দুটিই বসাবে তাহলে লিখবে অপরাজিতা একটি সম্পূর্ণ কিন্তু অসমাঙ্গ ফুল। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। এঁচড় হলো একটি যৌগিক ফল, এটা কিন্তু সত্য। এরপরে তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে, এটা কিন্তু মিথ্যা। তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি
ঘটে, আর তাপমাত্রা কমলে ব্যাপন কিন্তু ধীরে ধীরে ঘটে। ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কি বলে? এটাকে বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি পাশে, তোমরা লিখবে স্কুটেলাম। একে স্কুটেলাম বলা হয়। এরপরে দেখো, সম্পর্ক নিরূপণ করো। ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় করে, পাথরকুচির পাতা সেটা বংশ বিস্তার করে। তাহলে শুধুমাত্র এখানে তোমরা বংশ বিস্তার এই কথাটি লিখবে, তাই না? বংশ বিস্তার করে অঙ্গজ জনন পদ্ধতির সাহায্যে। এরপরে জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? জালিকা আকার শিরাবিন্যাস দেখা যায়। জেকবসন অর্গান কোথায় থাকে? সাপের মুখের ভিতরে, উপর তালুতে। 3 দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নাও। একটি মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। মূলের 4টি অংশ রয়েছে, সেগুলো হচ্ছে মূলত্র, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল, স্থায়ী অঞ্চল। প্রত্যেকটির কাজ উল্লেখ করতে হবে। যেমন মূলত্র অঞ্চলের যেটা প্রথম এবং মেন কাজ, সেটা হচ্ছে মূল যখন মাটি ভেদ করে মাটির নিচে প্রবেশ করে, মূলত্র অংশ তখন মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এবং এক ধরনের পিচ্ছিল রস নির্গত করে, যা মাটিকে নরম করে দেয় এবং মূলকে মাটিতে প্রবেশ করতে সাহায্য করে। এরপর বর্ধনশীল অংশের কাজ হচ্ছে, দেখো, মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, তার জন্যই নাম হচ্ছে এর বর্ধনশীল অঞ্চল। মূলরম অঞ্চলের কাজ হচ্ছে মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে। বি অপশন দেওয়া হয়েছে কাজ, সেটা তোমার লেখার প্রয়োজন নেই, চাইলে এই শুধুমাত্র অপশন এটাই তোমরা লিখতে পারো। আর স্থায়ী অঞ্চলের কাজ লিখবে শাখা প্রশাখা মূল উৎপন্ন করা এর প্রধান কাজ। আর যদি সম্ভব হয় তাহলে এক্ষেত্রে এটাও লিখতে পারো, শাখা প্রশাখা মূল উদ্ভিদকে মাটিতে আবদ্ধ রাখতে সাহায্য করে। তাহলে এরকম ভাবে 4টি যে অংশ রয়েছে, 4টি অংশেরই কাজ তোমরা মেনশন করবে। নেক্সট, মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? উদাহরণ দাও। 319 পাতায় দেওয়া হয়েছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাবকাণ্ড সেটা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাবকাণ্ড এবং বীজপত্র বীজত্বক কাটিয়ে মাটির উপরে উঠে আসে, তার জন্য এটাকে বলা হয় মৃদভেদী। মাটিকে ভেদ করে উঠে আসে, তার জন্যই এই ধরনের অঙ্কুরোদ্গমকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। এখানে উদাহরণ দেবে কুমড়ো, তেঁতুল, বিন, তুলোবীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। এরপরে আমাদের আজকে সেটার একদম শেষ প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগ আমরা দেখেছিলাম যেখানে কোন একটা ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে বা সেই ফুল থেকে পাশের মানে ওই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণুটা পড়ে, তাহলে সেটা হচ্ছে স্বপরাগযোগ। তাহলে একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে সংঘটিত পরাগযোগ হচ্ছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কি হচ্ছে? কোন একটা ফুলের পরাগরেণু যখন ভিন্ন কোন একটা উদ্ভিদের, আলাদা কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে যখন পড়ে, তখন সেটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে একই প্রজাতি ভুক্ত অবশ্যই, কিন্তু দুটি ভিন্ন মানে আলাদা আলাদা উদ্ভিদের ফুলে সংঘটিত পরাগযোগ হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু বাহকের উপর নির্ভরশীল হতেও পারে, আবার নাও হতে পারে। অটোগ্যামি, যেটা অটোগ্যামি মানে হচ্ছে একই ফুলের মধ্যে হবে, সেটা হচ্ছে অটোগ্যামি। তাহলে একই ফুলের, একটা ফুলের মধ্যেই পরাগরেণুটা গর্ভমুণ্ডে পড়বে, তাহলে সেখানে আলাদা কোনো বাহক যেমন প্রজাপতি, মৌমাছি এগুলোর কিন্তু প্রয়োজন নেই, অটোমেটিক কিন্তু হয়, তাহলে সেটা হচ্ছে অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি, যেটা একটা গাছের একটা ফুল থেকে সেই গাছের অন্য ফুলে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে বাহকের প্রয়োজন হতে পারে, মৌমাছির প্রয়োজন হতে পারে, বাতাসের প্রয়োজন হতে পারে, সেগুলো হচ্ছে বাহক। তাহলে এখানে বাহকের উপর নির্ভরশীল হতেও পারে বা নাও পারে। কিন্তু ইতর পরাগযোগ, একটা গাছের পরাগরেণু অন্য দূরে একটা গাছ রয়েছে সেখানে গর্ভমুণ্ডে পড়বে, তাহলে সেক্ষেত্রে বাহক কিন্তু অবশ্যই প্রয়োজন, মানে বাহকের উপর কিন্তু অবশ্যই নির্ভরশীল হতে হবে। তাহলে 2টি পার্থক্য বলেছে, 2টি পার্থক্য লিখবে। তার সাথে দেখো আরো একটা পার্থক্য তোমরা জেনে নাও, এখান থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পরাগরেণুর অপচয়টা কিন্তু স্বপরাগযোগে কম হয়, কিন্তু ইতর পরাগযোগে প্রজাপতি, মৌমাছি পরাগরেণুটাকে বয়ে দূরে কোথাও নিয়ে যাচ্ছে, তাহলে সেই পরাগরেণুটা মাটিতেই পড়ে যায়, তাই না? তাহলে সেখানে অপচয়টা বেশি হয়। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 17 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার সাথে পুরনো ক্লাসগুলো যাদের মিস হয়ে গেছে তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রার বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপারের সলিউশন যেগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আর ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, সেখানে তোমাদের সমস্যাগুলো তুলে ধরবে, আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।